তো দেখো, হিস্ট্রিতে ফার্স্ট যে টপিকটা তোমাদের পড়তে হবে বা আমি যেখান থেকে পড়াই একবারে সেখান থেকেই পড়াবো, সেটা হচ্ছে কি না, আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া। আর্লি হুম সরি আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া। এটা কত থেকে কত প্রথমত জানতে হবে। সেটা হচ্ছে 712 থেকে 1206 এডি, মানে 712 এডি থেকে 1206 এডি। 712ই কেন পড়াচ্ছ দাদা? না, তার আগেরটা 712-র ইম্পর্টেন্সটা কোন জায়গায়? না, 712-র ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে প্রথম ভারতে যে ইনভেশন হয় বা তোমাকে বলতে পারি যে অ্যাটাক ফ্রম আউটসাইড, হুম অ্যাটাক ফ্রম আউটসাইড ইন ইন্ডিয়া, এইটা হয়েছিল 712-তে। কোথায় হয়েছিল কি না সব দেখবো। সেই জন্য 712টা ইম্পর্টেন্ট। আর 1206টা কেন ইম্পর্টেন্ট দাদা? না, 1206টা ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণে যে 1206-এর পর থেকে একটা করে আমরা দেখব ডায়নেস্টি প্রতিষ্ঠা হতে থাকে ভারতের মাটিতে। ঠিক আছে, এই হচ্ছে গোটা গল্প আর কি। তবে দেখো, এই যে টোটাল 500 বছরের প্রায় এক্সপ্যান্ড, 712 থেকে 506, অর্থাৎ এই যে 500 ইয়ার্স, হ্যাঁ, এই 500 ইয়ার্সের মধ্যে ভারতে মেজর 3টে অ্যাটাক হয়। কতগুলো? 3টে অ্যাটাকস হয়, 3 অ্যাটাকস। এই 3টে অ্যাটাক কার কার? না, প্রথম যে অ্যাটাকটা হয় 712-তে, সেটা করেছিল মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। 2 নম্বর যে মেজর অ্যাটাকটা করেছিল তার নাম ছিল কি? না, তার নাম ছিল, কেউ বলতে পারবে? মেহমুদ গজনবী। মেহমুদ গজনবী বা গজনী। মোহাম্মদ গজনবী বা গজনী যেটাকে বলো তোমরা। ঠিক আছে। আর 3 নম্বর যে মেজর অ্যাটাকটা হয়েছিল সেটা ছিল কার? না, মোহাম্মদ ঘোরি। মোহাম্মদ ঘোরি। এইটা সব থেকে সিগনিফিকেন্ট অ্যাটাক ছিল। কেন ছিল, কি কারণ ছিল, সব আস্তে আস্তে দেখবো। এই ছিল গোটা গল্প আর কি। এর সামারিটা হচ্ছে এইটুকু। এবার হয়টা কি? হ্যাঁ, কি এমন ইম্পর্টেন্স আছে এর? তা দেখো কি হয় বা কিভাবে অ্যাটাকটা হয়। দেখো, এইটা জেনারেলি হচ্ছে কি, ভারতের ম্যাপের যে দক্ষিণ অংশ, আমি যেটা বারবার টানতে থাকি, এটা, তাই তো? এইখানে একটা দেশ আছে, কি জানো? এরকম, এখানে তো পাকিস্তান পড়ে যাচ্ছে ধরো, হ্যাঁ, এরকম করে এই দিকটা পাকিস্তান পড়ে যায়, হ্যাঁ, এইভাবে জয়েন করছি ধরো, হ্যাঁ, এইভাবে ভারত উঠে যাচ্ছে ওপর দিকে। এই জায়গাটা যদি পাকিস্তান হয়, এইটার নাম কি জানো এখন? ইরান। ভেরি গুড, ইরান। এই ইরানে তখন তো একটাই ভারত ছিল, পাকিস্তান বলে তো কেউ ছিল না। তখন এই গোটাটাই ইন্ডিয়ার মধ্যে ছিল। হুম কি হয়, ইরানে ছোট ছোট গোষ্ঠী ছিল বা ক্ল্যান্স, কি বললাম? ক্ল্যান্স ছিল, ছোট ছোট ক্ল্যান্স। এই ছোট ছোট যে ক্ল্যানগুলো ছিল, এদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ক্ল্যান, যার মালিক ছিল কে, বা বলতে পারো যার খালিফা ছিল কে, না তার নাম ছিল আল হাজাজ বিন ইউসুফ। কি নাম? আল হাজাজ বিন ইউসুফ। এই আল হাজাজ বিন ইউসুফ, এরা কি করতো, এই ইরান, এই ভারতের এই নিচে এইখানটা কে রয়েছে, এটা কে রয়েছে? শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার সাথে না একটা ট্রেডের সম্পর্ক ছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্য। শ্রীলঙ্কাকে কি বলা হতো? মতির দেশ, হ্যাঁ কি না? তো এই মতির দেশের সাথে ইরানের একটা কি ছিল? ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল। তো প্রথমত এই সম্পর্কটা ব্যবসা বাণিজ্যের থাকলেও ধীরে ধীরে কি হয়, ইরান এই যে উপকূলবর্তী যে এই শ্রীলঙ্কার অঞ্চলগুলো রয়েছে, সেগুলোকে কি করতে থাকে? আস্তে আস্তে ক্যাপচার করতে থাকে। ভালো করে বুঝবে, ভালো করে ক্যাপচার করতে থাকে। আর কি করে না, ইরান থেকে কিছু লোক আসতো, মানে সৈন্য টৈন্য আসতো, এখানে এসে ছোট ছোট করে বসতি স্থাপন করতে শুরু করে। আর এখানকার যারা লোকজন রয়েছে,
এবং যা ধন সম্পত্তি রয়েছে অর্থাৎ মতি বলো বা যে কোনো জুয়েলারি বলো, সেগুলো তারা নিয়ে যেতে শুরু করে অ্যালং উইথ এখানকার যে সাধারণ লোক রয়েছে তাদেরকে সমেত। তাহলে স্লেভস প্লাস যে জুয়েলস রয়েছে সমস্ত কিছু এরা কি করে নিয়ে যেতে শুরু করে, এরা স্লেভ করে নিয়ে যেত। এবার ঘটনাটা কি হয় দেখো, ঘটনাটা হয় এরকম, 712-তে 712-র দিকে আমরা জানি যে এই যে গোটা এরিয়াটা, এইটাকে বলা হতো তখন কি, সিন্ধ প্রদেশ। কি বলা হতো? সিন্ধ প্রদেশ। এইখানে এক ভদ্রলোকের নাম রাজা দাহির সেন, মানে এখানকার যে রাজা ছিল তার নাম কি ছিল? রাজা দাহির সেন। এই রাজা দাহির সেন তখন এখানে সিন্ধ প্রদেশের রাজা, এবং এমতো অবস্থায় একটা কিছু সংখ্যক জাহাজ যখন ইরানের দিকে ফেরত যাচ্ছিল শ্রীলঙ্কা থেকে, যার মধ্যে স্লেভস এবং জুয়েলস দুটোই ছিল, এই কিছু কিছু এরিয়ায় কিছু মানে হচ্ছে মালদ্বীপ যেমন ধরো এই যে এরিয়াগুলো রয়েছে এখন, হ্যাঁ, তো তখন এইখানের কিছু এরিয়ার লোক, পাইরেটস যেগুলোকে বলে, তারা এই জাহাজগুলোকে কি করে ক্যাপচার করে নেয়। এবার জেনারেলি ব্যাপার হচ্ছে, যেহেতু একটা ক্ল্যানের রাজা মানে এই আল হাজাজ বিন ইউসুফ যে হচ্ছে ওখানকার খালিফা, মানে তখন তো রাজা বলা হতো না, তখন বলা হতো কি খালিফা। এই খালিফার পোস্টের একটা জাহাজ যখন আটকে যায় তখন সে যথারীতি কি হবে, ক্ষুণ্ণ হবে বা রেগে যাবে। এবং এ ভাবে কি যে এই যে জাহাজপত্রগুলো আমার আসছিল যে কটা আটকে গেছে বা যাদেরকে আটকেছে, এই পাইরেটস গুলোকে ইন্ধন জুগিয়েছে কে? এই না সিন্ধ প্রদেশের রাজা, রাজা দাহির সেন। অথচ কিন্তু কোনো লিঙ্কই নেই, ভালো করে ভাববে, কোনো লিঙ্কই নেই, কিন্তু এই ভদ্রলোক ভেবে নেয় কি না এই রাজা দাহির সেন এই জাহাজগুলোকে আটকেছে। ঠিক আছে, এমতো অবস্থায় এই আল হাজাজ বিন ইউসুফের যে কমান্ডার তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। কি নাম? মোহাম্মদ বিন কাসিম। একে হুকুম দেয় কি না, এই হচ্ছে হলো কমান্ডার, এ ছিল এর কমান্ডার। এই কমান্ডার ইন চিফকে হুকুম দেয় কি না, আমার যতগুলো জাহাজ রয়েছে ছাড়িয়ে নাও, এবং তাছাড়াও এই সিন্ধ প্রদেশে গিয়ে অ্যাটাক করো, এবং সিন্ধ প্রদেশে অ্যাটাক করে রাজার যে ধন সম্পত্তি রয়েছে সমস্ত কিছু নিয়ে এসো। এই ছিল তাদের মানে স্ট্র্যাটেজি। এবার মোহাম্মদ বিন কাসিম যে ভদ্রলোক, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম নামটা খুব ইম্পর্টেন্ট। এতদিন পর্যন্ত কিন্তু ভারতের মাটিতে কোনো অ্যাটাক হয়নি, কোনো মুসলিম ইনভেশন কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এই ফার্স্ট ইনভেশন হতে চলেছে। এ 712 এডিতে, অর্থাৎ 712 সালে এ কি করলো, রাজা দাহির সেনের ওপর অ্যাটাক করলো। কার ওপর? রাজা দাহির সেন। এবং এই অ্যাটাকটা হয় মধ্যরাত্রে। খুব ভালো করে ভেবে দেখো, আগেকার দিনে যে যুদ্ধ টুদ্ধ গল্প তোমরা শুনেছো, বা মহাভারত বলো বা রামায়ণ বলো, সমস্ত কিছুর একটা এথিক্স ছিল যুদ্ধের। আগে প্রথমত দুটো রাজাকে এ অপরকে চিঠি লিখবে, হ্যাঁ, চিঠি লেখার পর বলবে যে অমুক জায়গাটা আমার, তমুক জায়গাটা তোমার, দিয়ে একটা চুক্তি হবে যে না দেবো না। দুই রাজার মধ্যে যখন মতামত এর অমিল দেখা যাবে, বলবো অমুক জায়গায় এসো, এতজন সৈন্য নিয়ে এসো, দেখা যাক যার গায়ের জোর বেশি সে হবে কি ওই জায়গাটার মালিক। এই ছিল কি মানে তখন যে নীতিটা ছিল আর কি, তখন যুদ্ধের নীতিটা ছিল এরকম। হ্যাঁ, দুতরফের নীতির মধ্যে একটা ব্যালেন্স ছিল। কিন্তু এই প্রথমবার মোহাম্মদ বিন কাসিম ভারতের মাটিতে রাজা দাহির সেন যে ছিল সিন্ধ প্রদেশের রাজা, তার ওপর রাতের অন্ধকারে অজান্তে হামলা করে এবং রাজা দাহির সেনকে মেরে ফেলে। যথারীতি লুটমাট মাচায়। হুম। এবং রাজা দাহির সেনের যে দুই কন্যা, হ্যাঁ, দুই কন্যার নাম এই মুহূর্তে আমার মাথায় আসছে না, তা যাই হোক, ওই দুই কন্যাকে সমেত পাকড়াও করে নিয়ে চলে যায় কোথায়? ইরানে। এবং যা ধন সম্পত্তি ছিল সব নিয়ে চলে যায়। তাহলে এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট গল্প। তাহলে এতক্ষণ গল্পের মধ্যে ইম্পর্টেন্টটা কোন জায়গায়? না এই রাজা দাহির সেনের ওপর মোহাম্মদ বিন কাসিমের অ্যাটাক, যেটা হয়েছিল কত? 712 সালে। এবং এইটা কত নম্বর অ্যাটাক? না এটা হচ্ছে ফার্স্ট মুসলিম ইনভেশন, ফার্স্ট মুসলিম ইনভেনশন, হ্যাঁ, ইন ইন্ডিয়া। এই কোশ্চেনটা বহুবার সিজিএল দিয়েছে, এবং তোমরা যদি আগের বছর ডাব্লিউবিসিএস এর কোশ্চেন দেখো সেখানেও এসছে, আগের বছর না তার আগের বছরে যতদূর সম্ভব।
রাজা দাহির সেনের আর কি ফার্স্ট মুসলিম ইনভেশন ইন ইন্ডিয়া, শোনা যাচ্ছে? ফার্স্ট মুসলিম ইনভেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ প্রথম মুসলিম অ্যাটাক ভারতবর্ষের মাটিতে কত সালে হয়? 712 সালে। আর এই রাজা দাহির সেন যে ছিল সিন্ধ প্রদেশের রাজা, এ ছিল কে? লাস্ট হিন্দু রুলার, লাস্ট হিন্দু রুলার অফ সিন্ধ। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে কি, না প্রথম মুসলিম ইনভেশন কবে হয়? না সেটা হচ্ছে 712-তে। কার ওপর হয়? না রাজা দাহির সেনের ওপর হয়। এই রাজা দাহির সেনের ইম্পর্টেন্সটা কোন জায়গায়? না রাজা দাহির সেন ছিল লাস্ট হিন্দু রুলার অফ সিন্ধ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এরপরে এই অ্যাটাকটা না কিছুদিন ধরে কন্টিনিউ হতে থাকে, বুঝতে পেরেছো তো? এই যে অ্যাটাক, এই অ্যাটাক কিছুদিন ধরে কন্টিনিউ হতে থাকে। বলার পেছনে কারণটা কি? না এই যে অ্যাটাকটা সম্পর্কে আমরা যে জানতে পারছি, এই যে অ্যাটাক, এইটা সম্পর্কে যে আমরা এত গল্প বিস্তারিত তোমাদেরকে যে জানালাম, এটা জানতে পারছি কোথা থেকে? না চচনামা বলে একটা গ্রন্থ আছে। কি নামা? চচনামা। এই চচনামা বলে একটা গ্রন্থ আছে যেখান থেকে আমরা এই অ্যাটাকটার কথা জানতে পারি। এবার জেনারেলি তোমাদের মাথায় একটা কোশ্চেন আসবে, এটা কার লেখা? না দেখো, অরিজিনালি যে বইটা চচনামা, সেটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে লেখা? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা বা আরবি ল্যাঙ্গুয়েজে লেখা। এবার যেই ভদ্রলোক বইটি লিখেছিল না, সে তার নিজের নাম লিখতে ভুলে গেছিল। অর্থাৎ আরবিক ল্যাঙ্গুয়েজে বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বইটা লেখার যে অথার, তার নাম কি? না অথারের নামটা হচ্ছে আননোন। বুঝতে পেরেছো? অথার কে? আননোন। কিন্তু গল্পটা ঘুরে যায় কোথায়? গল্পটা ঘুরে যাচ্ছে কোন জায়গায়? না এই চচনামা গ্রন্থটাই আমরা দেখতে পাবো, এই এই চচনামা গ্রন্থটাকে ট্রান্সলেট করা হয় ফার্সিতে, ফার্সি ল্যাঙ্গুয়েজে। এবার জেনারেল ব্যাপার, যখনই কোনো বইটা একটা ফার্সি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হচ্ছে, তার একটা অথার থাকবে। না এই অথারটার নাম হচ্ছে কি? না আলী বকর কফি। কি নাম? আলী বকর কফি। তাহলে দেখো দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোশ্চেন আসবে 712-র অ্যাটাক বা প্রথম মুসলিম ইনভেশনের অ্যাটাক সম্পর্কে আমরা কোন বই থেকে জানতে পারি? তোমাদের উত্তর হবে কি? চচনামা। যদি বলে চচনামার অথারকে, না ল্যাঙ্গুয়েজটা যদি অ্যারাবিক দেয়া থাকে তাহলে বলবে যে কি আননোন অথার, অর্থাৎ নান অফ দিস হবে, বা আননোন দেয়া থাকলে সেই অপশনটা হবে। আর যখনই চচনামার পাশে ফার্সি ল্যাঙ্গুয়েজ ব্র্যাকেটে লেখা থাকবে, তখনই হয়ে যাবে কি অ্যান্সার? আলী বকর কফি। এবার তোমাদেরকে দুটো গল্প বলি। গল্পের ছলে ইতিহাস মনে রাখতে হবে, আর কিছু কারণ নেই। এত নাহলে মনে রাখবে কি করে? দেখো, যদি তোমরা স্টেট লেভেলের এক্সাম দাও, সেখানে চচনামার যে বইটা, ডাইরেক্টলি ওরা জানতে চায় আলী বকর কফির কথাই ওরা জানতে চায়। অর্থাৎ ফার্সিটাকে ব্র্যাকেটে লিখুক বা না লিখুক, তোমরা ফার্সি ল্যাঙ্গুয়েজ যে অথার, তার কথাটাই লিখবে। আর যখনই তোমরা সেন্ট্রালের কোনো পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু ওরা মেনশন করে দেবে, বা যদি না মেনশন করেও দেয়, তাহলেও তোমরা কিন্তু অথারটাকে আননোনি মারবে, যতক্ষণ না পর্যন্ত অপশনে আলী বকর কফিকে খুঁজে পাবে। কারুর কোনো ডাউট থাকলে এইটুকুর মধ্যে আমাকে জিজ্ঞেস করো। এইটুকুর মধ্যে যদি কারুর কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। কারুর কোনো ডাউট নেই? পাক্কা? এগুবো? চলো, ঠিক আছে, বেশ। আর একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে রাখি, এই যে মোহাম্মদ বিন কাসিম, এই মোহাম্মদ বিন কাসিম প্রথমত ছিল কি ওর কমান্ডার ইন চিফ। কার? আল হাজাজ বিন ইউসুফ। নামগুলো কিন্তু মনে রেখো, আর যেভাবে পড়ালাম ওটা হচ্ছে পুরোপুরি গল্প। একজন এলো, একজনের জাহাজ নিয়ে যাচ্ছিল, জাহাজটা অ্যাটাক করলো। এরা ভাবলো কি না সিন্ধ প্রদেশের রাজা আক্রমণ করেছে, যার নাম হচ্ছে রাজা দাহির সেন। তাই আল হাজাজ বিন ইউসুফ কি বললো তার কমান্ডার মোহাম্মদ বিন কাসিম, এবং এই মোহাম্মদ বিন কাসিম কমান্ডার থেকে পরবর্তীকালে এই আল হাজাজ বিন ইউসুফের মেয়েকে বিয়ে করে সান ইন ল হয়ে যায়। সান ইন ল মানে বোঝো তো? জামাই। হ্যাঁ, এই গল্পই চলতে থাকবে, যেই কমান্ডার থাকবে সেই পরবর্তীকালে গিয়ে জামাই হয়ে যাবে। বুঝতে পেরেছো?
তো মানে নিজের যে বীরত্ব প্রদর্শন করে জামাই হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এবং এর সাথে আরো অনেক গল্প জড়িয়ে আছে। এই যে বললাম রাজা দাহির সেন এর যে দুই বেটিকে নিয়ে যাবে না, দুই মেয়েকে, তাই দেখো রাজপুত যে ব্যাপারটা, এর একটা লেগেসি দেখো। এই রাজপুত মেয়ে দুটোকে কিডন্যাপ করে তো নিয়ে যাবে এই ফারাসে। তো এর যে দুই মেয়ে যাবে, অত্যাচারিত হবে, সবই দেখবে এদের সামনে। এদের বাবারা যে রাজা দাহির সেন রয়েছে তাকে হত্যাও করবে এবং নিয়েও যাবে। পরবর্তীকালে এই আল হাজাজ বিন ইউসুফকে এমন ভাবে নিজের হাতে নিয়ে চলে আসবে না ওই দুই মেয়ে ফারেসে, যে এই আল হাজাজ বিন ইউসুফ মনে করবে ওই দুটো মেয়ের হচ্ছে নিজেরই মেয়ে। এবং এই আল হাজাজ বিন ইউসুফ নিজেই অর্ডার দেবে তার কমান্ডার অর্থাৎ তথা যে জামাই রয়েছে তাকে হত্যা করার। এই ছিল ভারতের রাজনীতির মানে একটা কি বলবো রাজপুত ঘরানার যে ঐতিহ্য, এগুলো হচ্ছে ঐতিহ্য, বুঝলে তো। মানে এগুলো বলতে গেলে অনেক গল্প বলা হয়ে যাবে, সেজন্য যেটুকু গল্প বলছি ওটুকুই মাথায় রেখো। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কি আমার 712 অ্যাটাক কোথায় হয়? সিন্ধ প্রদেশে হয়। রাজাকে রাজা দাহির সেন, যিনি হচ্ছেন লাস্ট হিন্দু রুলার অফ সিন্ধ প্রদেশ। কে অ্যাটাক করে? না আল হাজাজ বিন ইউসুফের কমান্ডার মোহাম্মদ বিন কাসিম। ঠিক আছে। এবং এই যে গোটা গল্পটা সেটা আমরা জানতে পারি কোন গ্রন্থ থেকে? চাচনামা নামক গ্রন্থ থেকে জানতে পারি, যেটা অরিজিনালি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা। এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যিনি লিখেছিলেন সে তার নিজের নাম লিখতে ভুলে গেছিল, অর্থাৎ আনলোন রুলারের। ঠিক আছে। পরবর্তীকালে এই বইটাকে ট্রান্সলেট করা হয় ফার্সি ল্যাঙ্গুয়েজে। এই ফার্সি ল্যাঙ্গুয়েজের যিনি অথার তার নাম হচ্ছে কি না আলী বকর কফি। ক্লিয়ার হয়ে গেছে? এবার আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি 712 অ্যাটাক আমরা দেখে নিলাম, এটা কমপ্লিট হয়ে গেল। 712 এডির অ্যাটাক আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখব একজন লোকের কথা, যার নাম কি মেহমুদ গজনবী। কি নাম? মেহবুব বা মেহমুদ বা মেহবুব, যাও বলো, মেহমুদ গজনবী ওর গজনী, যাকে তোমরা চেনো, গজনী সুলতান। ঠিক আছে। এর ঘটনাটা কি? এরও গল্প। হ্যাঁ, সুলতান মাহমুদ। সাজিদ, সুলতান মাহমুদ কে ছিল রে? হ্যাঁ, এই তো ভেরি গুড। মাহমুদ গজনবীকেই বলা হয় সুলতান মাহমুদ। মানে এই দেখো এই মেহমুবটাকেই নেওয়া হয়, মানে ভারতে আমাদের বাংলাদের প্রচলন হচ্ছে কি আগের টাইটেল ধরে বলা। তোমরা যখন চাকরি করতে যাবে না বাবা, দেখো মুসলিমদের টাইটেল জেনারেলি কি হয় আগে লাগানো থাকে, আর আমাদের টাইটেল কি হয় পরে লাগানো থাকে, তাই না? দেখবে তোমরা যখন চাকরি করতে যাবে, কর্মরত জীবনে যাবে, তোমাদেরকে ডাকবে আরে ব্যানার্জি, আরে ধর, আরে রায়, এই রকম ব্যাপার। তো এই জন্যই এনাকেই বলা হতো কি সুলতান মেহবুব। বুঝা গেল? তো যাই হোক, তো এই যে মেহমুদ গজনবী বা গজনী যে রয়েছে, এ কোথাকার লোক ছিল? না এও ছিল আফগানিস্তানের একটা মানে কি বলবো প্রভিন্স, যার নাম হচ্ছে কি গজনির। গজনি বলে একটা আফগানিস্তানের প্রভিন্স ছিল। আফগানিস্তান এখন প্রেজেন্টে যেটা আফগানিস্তানে, আগে যেটা ছিল ইরানের ওখানে, ইরানের নর্থে। এখন যেটা নর্থ মানে নর্থ ইস্ট আফগানিস্তান এখন বর্তমানে যদি দেখা যায়, তো সেখানকারই আর কি একটা প্রভিন্স ছিল কি গজনি। ওখানকার সুলতান ছিল কে? এই মেহমুদ গজনবী। এবং তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ডায়নেস্টি ছিল? না সেটা হচ্ছে কি না গজনভিদ ডায়নেস্টি। একটু নোট করে নাও, গজনভিদ ডাইনেস্টি আমি লিখে দিচ্ছি, গজ বা গজ নভিদ ডাইনেস্টি। এই গজনভিদ ডাইনেস্টি রুলার ছিল কে? মেহমুদ গজনবী। বেশ দাদা, বুঝলাম। হঠাৎ করে অ্যাটাক করতে গেল কেন দাদা? মন হয়েছিল তাই। কিরকম ভাবে মনটা হলো? না এই ভদ্রলোকের মেহমুদ গজনবীর এক বাবা, যে বাবা তার নাম কি ছিল জানো? সুবুক্তগিন। কি নাম? সুবুক্তগিন। এই সুবুক্তগিনের দুই বেটা, একটার নাম কি ইসমাইল, আর একটির নাম ছিল কি গজনী বা গজনবী। এক বেটা ছিল কে ইসমাইল, আর এক বেটা ছিল কে গজনবী। এই ইসমাইল ছিল ছোট ছেলে অর্থাৎ ইয়াঙ্গার সান,
আর এ বড় ছেলে। হলোটা কি, এই ইসমাইল যে ছোট ছেলে, সে ইসমাইলই ছিল আর কি, মানে বোঝাতে চাইছি এই ব্যাপারটা, যে ওর রাজা হওয়ার যোগ্যতা ওর মধ্যে ছিল না, বা থাকলেও হিস্ট্রি সেটা আর কোনো, হিস্ট্রিতে এই ইসমাইলকে পুরোপুরিভাবে আর কি মানে উম, মিটিয়ে দিয়েছিল কে না, এই গজনবী। কি জন্য? সিংহাসনের জন্য। কি করে, খুব ভালো করে মন দিয়ে শোনো বাবারা। 998 অর 999, ঠিক আছে, জেনারেলি যে গুগল যেটা নেয় সেটা হচ্ছে 999 এডি। হুম। আমরা যেটা পড়ে থাকি বিভিন্ন বইয়েতে সেটা হয় 998 এডি। হুম। তো 998 99 এডির দিকে এই সময় এই মোহাম্মদ গজনবী তার বাবাকে এবং তার ভাইকে হত্যা করে সিংহাসনে বসে। কোথায়? না, এই গজনবিদ ডাইনেস্টির সিংহাসনে বসে 998 এর দিকে, বা কোথাও কোথাও 999 এর দিকে। এবার এ কি করে জানো? এর আইডিয়াটা ছিল এটা, এই যে আমাদের ইরান প্রভিন্স রয়েছে না, তার ওপরই তো আফগানিস্তান, এ চেয়েছিল এই ইরানে অ্যাটাক করব। বুঝতে পেরেছো? এ চেয়েছিল কি, এই ইরানে অ্যাটাক করব। এবার তখন এর যারা কারা ছিল, এর যারা আর কি মানে কি বলবো, যারা নোবেলসরা ছিল বা যারা মন্ত্রীরা ছিল, তারা বলে কি যে দাদা, ইরান তো বড় লোক হচ্ছে এইখান থেকে পয়সা করে নিয়ে এসে, তুমি এখানে অ্যাটাক করতে যাচ্ছ কেন? তুমি ডাইরেক্ট এখানে অ্যাটাক করো। ভালো করে বুঝবে, তোমার পাশের বাড়ির লোকের ঘটনার সাথে মিল। তোমার পাশের বাড়ির লোক যখন বড় লোক হয়ে যাচ্ছে, তখন তোমার বাড়ির বউটি একটুখানি হলেও কোঁচকাবে, তাই না? বলবে দেখো, অমুকের বেটা ইয়ে করলো, তুমি কি করলে? তোমাকে পরবর্তীকালে বিয়ের পরে এই গল্প শুনতেই হবে বাবা। হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি আসে। তো মানে কি, পাশের বাড়ির দেখে অনেক সময় আমাদের কি হয়, একটুখানি হলেও কোঁচকায়, হ্যাঁ কি না? তো সেরকম ইরানের দেখে ওপরে আফগানিস্তান রয়েছে, তাদেরও একটু কোঁচকাচ্ছিল। নর্থ ইস্ট, এখন তো নর্থ ইস্টের দিকে, তো তাদেরও কোঁচকাচ্ছিল। তারা বললে ইরানে অ্যাটাক করে সবকিছু লুটে পুটে লিগা চ। তখন মাহমুদ গজনবীর যারা নোবেলসরা রইলো, তারা বললে যে ফালতু ফালতু যে তিজোরি রয়েছে, অর্থাৎ যে বল্ট রয়েছে, তাতে অ্যাটাক করে কি হবে, ডাইরেক্ট খনিতে অ্যাটাক করি চলো। মাহমুদ গজনবী বললো বাহ, এটা তো দারুণ সিস্টেম। মোহাম্মদ গজনবী তখন এতটাই ইনফ্লুয়েন্সড হয়ে গেল না বাবা, এই যে 999 থেকে একদম 1030 সাল অবধি, এই 1030 সালে মোহাম্মদ গজনবী মারা যায়। এই এতদিনের মাথায় টোটাল 17 বার আক্রমণ করলো, 17th টাইমস বা 17 টাইমস, টোটাল 17 বার আক্রমণ করে। কোথায়? ইন্ডিয়াতে। বোঝা গেল কি বোঝা গেল না কি বলতে চাইলাম গল্পটা? ইন্ডিয়াতে টোটাল 17 বার আক্রমণ করে, তার সিংহাসন আরোহণ থেকে তার একদম মৃত্যুর কাল অবধি টোটাল 17 বার আক্রমণ করে। এবার দাদা, গল্পটাও খুব ভালো লাগলো, ইতিহাসটাও বুঝলাম, কিন্তু 17টা অ্যাটাক মনে রাখতে হবে দাদা। আর কি পরীক্ষায় সাবজেক্ট নেই? তো দেখো, 17টা অ্যাটাক মনে রাখতে হবে না, খুব কম সংখ্যক অ্যাটাক আমরা মনে রাখবো। কিরকম ভাবে? দেখিয়ে দিচ্ছি। প্রথম অ্যাটাকটা মনে রাখতে হবে, মোহাম্মদ গজনবী ফার্স্ট অ্যাটাক করে কত সালে এবং কোথায়, বা কত সালে করলেই জানলেই হবে, কোথায় করার দরকার আছে সেটাও দরকার নেই। ফার্স্ট অ্যাটাক করে 1001-এ, 1001-এ, 1001 এডিতে ফার্স্ট অ্যাটাক করে, ঠিক আছে? এছাড়াও যে টোটাল 1027 পর্যন্ত অ্যাটাক করছিল, কয়েকগুলো অ্যাটাক তোমাদের জানতে হবে, ঠিক আছে? 1018 সালে একটা জায়গায় অ্যাটাক করেছিল, 1018 সালে একটা জায়গায় অ্যাটাক করে, সেটা খুব ইম্পর্টেন্ট অ্যাটাক। হি বলেই লিখছি, হি অ্যাটাকড, কোথায় জানো? রাধে রাধেতে, মথুরা। কোথায়? মথুরা, ইউপি বৃন্দাবন যেটা রয়েছে না, ওই মথুরাতে অ্যাটাক করে। বেশ দাদা, এইটুকু ইম্পর্টেন্ট খুব, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাটাক। নেক্সট যে ইম্পর্টেন্ট অ্যাটাক রয়েছে সেটা হচ্ছে তার
16th অ্যাটাক। 16th অ্যাটাক কোথায় করে? খুব ফেমাস সোমনাথ টেম্পলে। কোথায়? সোমনাথ টেম্পল। এই সোমনাথ টেম্পলে অ্যাটাক করেছিল, যেটা তো ছিল তার 16 নম্বর অ্যাটাক। সালটা কত ছিল দাদা? 1025 এডি, অর্থাৎ 1025-এ। হুম। এবার দেখো 1027 পর্যন্ত সে লাস্ট অ্যাটাক করেছে, আমরা একদম 1025-এ পৌঁছে গিয়েছি, তার 16 নম্বর অ্যাটাকেও পৌঁছে গিয়েছি। 17 নম্বরটাও জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। কি হয় না, যখন সোমনাথ টেম্পলে অ্যাটাক করে নিয়ে সোমনাথের, তোমরা জানো হয়তো, অনেকেই জানো অনেকেই জানো না, শিবলিঙ্গ ভেঙে নিয়ে চলে যাচ্ছিল, বুঝলে তো? শুধুমাত্র লুটপাট করেনি ধন সম্পত্তি, শিবলিঙ্গ ভেঙে নিয়ে চলে যাচ্ছিল। এবার যাওয়ার সময় এই জায়গাটা খুব ভালো করে একটু লক্ষ্য করো ম্যাপে, তাহলে ইতিহাস না ম্যাপ দিয়েও পড়া যায়, পুরো গল্প, বুঝলে তো? এই জায়গাটা যখন তারা লুটেপুটে নিয়ে চলে যাচ্ছে বাবুরা, হ্যাঁ, এই জায়গাটায় বেশিরভাগ লোকেরা কারা থাকে? জাট পিপিলরা থাকে না? জাট, রাজপুত বা জাট। হ্যাঁ, এই জায়গাটা যারা রয়েছে তারা হচ্ছে জাট, বা আরো উঁচুর দিকে, আমি ম্যাপটা টানতে পারিনি, আরো উঁচুর দিকে যখন ওরা ফিরে চলে যাচ্ছে তখন হচ্ছে ওরা জাট পিপিলদের হাতে পড়ে যায়। ওই জাট পিপিলটা কি করবে, এত ঠ্যাঙাবে, হুম, যে মোহাম্মদ গজনবী ইনজিওর হয়ে যাবে, পালিয়ে যাবে, সোমনাথ টেম্পলের যে শিবলিঙ্গ রয়েছে সেটাও নিয়ে চলে যাবে, কিন্তু প্রচুর মারও খাবে এবং গিয়ে বিছানা নিয়ে নেবে, বুঝলে? হ্যাঁ, পাঞ্জাব প্রভিন্সের মধ্যে ওই জাটগুলো। এবার এমন ঠ্যাঙানি খাবে যে মানে বিছানা নিয়ে নেবে আর কি। হুম। দিয়ে এবার ধরো মোহাম্মদ গজনবীর মতো একটা এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ফিগার আর কি, যে নিজেকে মনে করতো, তাকে এরকম ধরে ঠেঙিয়েছে, সে তো তার ব্যাকফোর্ট তো করবি, অ্যাকশনে তো রিয়াকশন দেখাবি। সে আবার কি করে, 1027 সালে অ্যাটাক করে। কাদের ওপর অ্যাটাক করে? না, ওই জাট কমিউনিটির ওপর অ্যাটাক করে। কোথায়? জাট কমিউনিটি যে রয়েছে তার ওপর অ্যাটাক করলো। কত সালে? 1027 সালে। এটাই ছিল তার লাস্ট অ্যাটাক, যেটা হচ্ছে 17th অ্যাটাক। ঠিক আছে? এবং এইখানে জাটেরা ওকে এমন ঠ্যাঙাবে যে এরপরে গিয়ে পুরোপুরি বিছানা নিতে বাধ্য হবে এবং 1030-এ দেহত্যাগ করবে, অর্থাৎ ফুটে যাবে, মরে যাবে আর কি। 1030-এ ডেথ। 1030-এ ডেথ। তাহলে মোহাম্মদ গজনবীর কি কি ইম্পর্টেন্ট আমরা দেখলাম না? মেহমুদ গজনবীর বাবা ছিল সুবুক্তগিন, তার দুই বেটা, এক হচ্ছে ইসমাইল আর একজন হচ্ছে মোহাম্মদ গজনবী। মোহাম্মদ গজনবী ইসমাইল এবং সুবুক্তগিন দুজনকে, অর্থাৎ বাবা এবং ভাইকে দুজনকে হত্যা করে 998 বা কোথাও কোথাও 999-এর দিকে সিংহাসন লাভ করলে, এবং সিংহাসন লাভ করার পর সে মানে 999 থেকেই বলতে পারো একবারে 1030 পর্যন্ত টোটাল 17 বার ভারতবর্ষে আক্রমণ করলো। তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাটাক হচ্ছে কি না, তার ফার্স্ট অ্যাটাক যেটা হয় সেটা হচ্ছে 1001-এ। তার 1018 সালে একটি অ্যাটাক করেছিল, যেটা ছিল কোথায় না, মথুরাতে। 16 নম্বর যে অ্যাটাকটা ছিল সেটা ছিল সোমনাথ টেম্পলে, যেটা ছিল সেটা ছিল কোথায়? সোমনাথ টেম্পলে, এবং সেটা ছিল 1025-এ। এবং লাস্ট অ্যাটাক কি না, যখন ফিরে যাচ্ছিল 16 নম্বর অ্যাটাকের পর, তখন জাট কমিউনিটিটাকে প্রচুর ঠেঙিয়েছিল, সেজন্য জাট কমিউনিটির সাথে সে বদলা নিতে আসে, এবং সেটাই তার লাস্ট অ্যাটাক হয়ে দাঁড়ায়, যেটা হচ্ছে কত সালে না, 1027 সালে। বোঝা গেল কি বোঝা গেল না? এটাই ছিল তার লাস্ট অ্যাটাক, 17 নম্বর অ্যাটাক। ক্লিয়ার? এইটুকু ছিল তার মোহাম্মদ গজনবীর যে ডাইনেস্টি, তার বাবা, তার ভাই, তার অ্যাটাক। এরপরেও কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে জানতে হবে। সেটা কি না, দেখো, এই যে এত গল্প আমি তোমাদেরকে বলছি, এসব মন গড়া গল্প তো নয় বাবা, এগুলো জানতে পারি আমরা বিভিন্ন হিস্টোরিয়ানের বুক থেকে। তা এই যে গোটা গল্পটা আমি তোমাদের জানালাম, এইটা আমরা জানতে পারি একটা বই যার নাম হচ্ছে কি, কিতাব উল হিন্দ। কি নাম? কিতাব উল হিন্দ বলে একটা বই। এই কিতাব উল হিন্দ, এই যে বইটা, হ্যাঁ, এটা কোন ভাষায় লেখা ছিল? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা। এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লিখলে কি হবে? এই বইটার অথার কে ছিল? এই বইটার অথার ছিল আল বিরুনি। কি নাম? আল বিরুনি। আল বিরুনির লেখা যে কিতাবুল হিন্দ, বা তোমরা যেটাকে বলো মনে হয় তহকক এ হিন্দ, না? ওই একই বই।
ওই বই থেকেই আমরা এই অ্যাটাকটার কথা জানতে পারি। ওকে, এছাড়াও এই যে আল-বিরুনি ছাড়াও মোহাম্মদ গজনবীর টাইমে আরো 5 জন, মানে টোটাল আরো একে নিয়ে 5 জন, টোটাল আরো 4 জন হিস্টোরিয়ান ছিল। তাদের নামগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে টোটাল 5 হিস্টোরিয়ান মোহাম্মদ গজনবীর টাইমে ছিল। টোটাল 5 হিস্টোরিয়ান্স। তারা কে কে ছিল এটা একটু জানতে হবে। না দেখো, 1 নম্বর তো আমরা জেনে গেলাম কে, আল-বিরুনি, যার লেখা বই হচ্ছে কি তহককে হিন্দ বা কিতাবুল হিন্দ, এটা একটা জেনে গেলাম। 2 নম্বর ছিল কে, উতবি। 3 ফারুকি। 4 ফারুকি ফিরদৌসি। এবং 5 সিস্তানি। তাহলে কি বললাম, টোটাল 5টা হিরো, মানে হিস্টোরিয়ান ছিল। কে কে, আল-বিরুনি, উতবি, ফারুকি, ফিরদৌসি এবং সিস্তানি। এই টোটাল 5টা হিস্টোরিয়ান মোহাম্মদ গজনবীর আমলে ছিল। তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেয় কে মোহাম্মদ গজনবীর আমলে হিস্টোরিয়ান ছিলেন না, দিয়ে এই 5টার মধ্যে যে কোনো 4টে দেবে বা 3টে দেবে, দিয়ে একটা অপশন কি দিয়ে দেবে, অন্য কোথা থেকে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তো সেই ধরনের কোশ্চেন পিএসসি তে দেবে, রেডি থেকো, ওই জন্যই করাচ্ছি। এই টোটাল 5টা হিস্টোরিয়ান ছিল। দাদা এইটুকু জানলেই হবে? আমি বললাম হ্যাঁ, একদম জানলেই হবে। আরেকটু একটু ইনফরমেশন পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস এর জন্য এক্সট্রা জানতে হবে। এই উতবি, এনার একটা বই আছে, সেই নামটা একটু জানতে হবে। তার নাম হচ্ছে কি, তারিখ ই ইয়ামিনী। তারিখ এ বা ইয়ামিনী। এই বইটি উতবির লেখা, এবং এটা কোন ভাষায় লেখা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা। ল্যাঙ্গুয়েজগুলোই তোমাদেরকে এখন সিজিএল এ জিজ্ঞেস করছে, এমটিএস এ জিজ্ঞেস করছে, মানে এসএসসি জিজ্ঞেস করছে ল্যাঙ্গুয়েজ, বোঝা যাচ্ছে? আর ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করবে কি, ডাইরেক্ট বইয়ের নাম। বোঝা গেল কি বোঝা গেল না? একটু হ্যাঁ হু দিবে, নাহলে মনে হবে আমি একাই ঘরে বকে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গল্পের ছলে পড়ানোর একটা আলাদাই রীতি আছে, যাতে গোটা হিস্ট্রিটা মাথার মধ্যে খাপ খাপ করে বসে যায়। বুঝেছো? তাহলে দেখো, 712-র অ্যাটাক দেখলাম। 712-র পর আমরা 999 থেকে 1030 পর্যন্ত অ্যাটাক দেখে নিলাম। অর্থাৎ 2টো অ্যাটাক কমপ্লিট হয়ে গেল দাদা। লাস্ট এবং ফাইনাল যে মেজর অ্যাটাক ইন ইন্ডিয়া, সেইটা এবার দেখব। সেই ভদ্রলোক কে, মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি। তোমরা পৃথ্বীরাজ চৌহান সিনেমাটা দেখেছো নিশ্চয়ই, অক্ষয় কুমারের, দেখেছো? উম, কেমন গল্পে গরু গাছে তুলেছিল দেখেছো, অন্ধ হয়ে মারছিল। তাহলে ওই গল্প আমাদের মনে রাখলে হবে না। হ্যাঁ, আমাদের যেটুকু জানলে নয় সেটুকু জানতে হবে, এবং পুরোপুরি বেসিক হিস্ট্রিটা জানতে হবে। এ কোথা থেকে এসেছিল? এও আফগানিস্তানের প্রভিন্স থেকেই এসেছিল। এও আফগানিস্তানের প্রভিন্স থেকেই এসেছিল এই মোহাম্মদ গজনবীর। দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তখনকার দিনে সবই ছিল কি, ক্ল্যান্স। হ্যাঁ, এই রাজা মহারাজা সব ছিল কোথায়, আমাদের ভারতের মাটিতেই ছিল। এদের ছিল কি, ছোট ছোট ক্ল্যান। হুম, তো এইরকমই একটা বড় ক্ল্যান ছিল, ছোট ক্ল্যানদের মধ্যেই বড় ক্ল্যান ছিল মোহাম্মদ ঘুরির ক্ল্যান, যেটা ছিল কোথা থেকে, আফগানিস্তান থেকে বিলং করতো। জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ। হুম, মোহাম্মদ ঘুরি কোথা থেকে বিলং করতো, আফগানিস্তান। ওকে, প্রথম কাজ হচ্ছে কি, মোহাম্মদ ঘুরি দাদা কবার অ্যাটাক করেছিল, টোটাল 5 টাইমস। টোটাল 5 টাইমস, 5বার অ্যাটাক করেছিল। বুঝলে? তাহলে 5টা অ্যাটাকই জানতে হবে দাদা। আমি বলবো হ্যাঁ দাদা জানতে হবে, কিচ্ছু করার নেই, 5টা অ্যাটাকই পরীক্ষায় আসে। প্রথম অ্যাটাক হয়েছিল 1175-এ। 1175 এডিতে। কার সাথে হয়েছিল কি না হয়েছিল পরে দেখছি। দ্বিতীয় অ্যাটাক হয়েছিল কোথায়, না দ্বিতীয় অ্যাটাক হয়েছিল 1178-এ। বেশ দাদা,
তাহলে 3 নম্বরটা কোথায় হয়েছিল? 3 নম্বরটা হয়েছিল 1191, যেটা তোমাদের খুব ফ্যামিলিয়ার, হ্যাঁ কি না? যেটা হচ্ছে তোমাদের খুব ফ্যামিলিয়ার একটা অ্যাটাক। 4 নম্বর যে অ্যাটাকটা হয়েছিল সেটা হয়েছিল কোথায়? না 1192। 5 নম্বর অ্যাটাক, যেটা লাস্ট অ্যাটাক, সেটা হয়েছিল 1194। তাহলে প্রথম আমরা সালগুলো দেখলাম। এটা ছিল ফার্স্ট অ্যাটাক 1175-এর দিকে। কোথায় হয়েছিল? মুলতান। প্রথম অ্যাটাক করেছিল কোথায়? মুলতানে। এই মুলতান যে জায়গাটা, হ্যাঁ, মুলতানে অ্যাটাক করে। এই সময় মুলতানের রাজা কে ছিল? না, সে ছিল মুলরাজ ফার্স্ট। মুলরাজ ফার্স্ট। কে জিতেছিল কে হেরেছিল পরে আসছি, যেভাবে বলছি সেইভাবেই মনে থাকো। মুলরাজ ফার্স্ট ছিল তখনকার রাজা। বেশ দাদা, শুনলাম। 1178-এ যে অ্যাটাকটা হয় সেটা হচ্ছে কোথায়? না মাউন্ট আবুতে। মাউন্ট আবু, এটা কোথায় গো? এটা রাজস্থানে, বুঝলে? রাজস্থানে, হ্যাঁ। এই সময় যে রাজা ছিল এখানকার, তার নাম ছিল কি? না, এ ছিল রাজা ভীমদেব সেন সেকেন্ড। রাজা ভীমদেব সেন সেকেন্ড। ওকে, বেশ। এই লড়াইটাকে বলা হয় ব্যাটেল অফ মাউন্ট আবু। কি বলা হয়? ব্যাটেল অফ মাউন্ট, এমএনটি দিয়ে লিখে দিচ্ছি আমি, আবু, শর্ট ফর্মে। ওকে, কে জিতেছিল কে হেরেছিল পরের কথা। 1191, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটেল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটেলস, সেটা কি? ব্যাটেল অফ, আরে সাবাস, ব্যাটেল অফ তারাইন। ফার্স্ট ব্যাটেল অফ তারাইন, ফার্স্ট। এই সময় আমাদের রাজা কে ছিল এখানকার? পৃথ্বীরাজ। আরে সাবাস, তোরা তো সব জানিস রে, তাহলে আর আমার এত গল্প করে গেলাম। পৃথ্বীরাজ চৌহান। দ্বিতীয় অ্যাটাক হয় 1192, যেটা হচ্ছে আমার মতে ভারতবর্ষের মাটিতে হওয়া সব থেকে ইম্পর্টেন্ট একটা ইনভেশন অ্যাটাক আমার মতে। সেটা হচ্ছে কি? না ব্যাটেল অফ তারাইন সেকেন্ড, যেটা পুরো ভারতবর্ষের ইতিহাসকেই চেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে, এই সময়ও কে ছিল? পৃথ্বীরাজ চৌহান। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আর কি, হ্যাঁ, লাস্ট অ্যাটাক হয়েছিল কোথায়? চন্দাওয়ার, অর্থাৎ যে লড়াইটাকে বলা হয় ব্যাটেল অফ চন্দাওয়ার। ব্যাটেল অফ চন্দাওয়ার কার সাথে হয়? পৃথ্বীরাজ চৌহানের শ্বশুরের সাথে হইল, বুঝলে? তার নাম কি? জয়চাঁদ। কে ছিল এ? পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর। ঠিক আছে, এই জয়চাঁদ, ব্যাটেল অফ চন্দাওয়ার, জয়চাঁদ কে ছিল? না, জয়চাঁদ ছিল কিং অফ কন্নৌজ, ওর যেটাকে বলা হয় কন্নার। কন্নার ওর কনৌজের কিং ছিল। যে লড়াইটা লড়েছিল তাকে বলা হয় ব্যাটেল অফ চন্দাওয়ার। দাদা, এই ছিল টোটাল 5টা লড়াই। কার সাথে? মোহাম্মদ ঘড়ি। মানে এগুলো যতগুলো আছে সব কটা আছে ভার্সেস মোহাম্মদ ঘড়ি আর কি। তাহলে প্রথম অ্যাটাক করেছিল 1175-এ মুলতানে, যেটা হচ্ছে মুলরাজ ফার্স্টের বিরুদ্ধে। দ্বিতীয় অ্যাটাক করলো কোথায়? 1178-এ মাউন্ট আবু, রাজস্থানে, যেটাকে বলা হয় কি? ব্যাটেল অফ মাউন্ট আবু। ওকে, রাজা ভীমদেব সেন সেকেন্ড। 1191 তারপর আবার অ্যাটাক করে, যেটা হচ্ছে ব্যাটেল অফ তারাইন ফার্স্ট, যেটা হচ্ছে কোথায়? পৃথ্বীরাজ চৌহান। 1192 এডিতে ব্যাটেল অফ তারাইন সেকেন্ড হয়, যেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সাথেই হয়েছিল। আর 1194 মোহাম্মদ ঘড়ির যে ব্যাটেল, সেটা হচ্ছে ব্যাটেল অফ চন্দাওয়ার, যেটা হচ্ছে কার সাথে হয়েছিল? এর পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর, যে হচ্ছে কে? জয়চাঁদ। এই জয়চাঁদ কোথাকার রাজা ছিল? না কিং অফ কন্নৌজ বা কন্নার। ক্লিয়ার হয়েছে? এবার দেখো দাদা, কিভাবে মনে রাখবো কে জিতেছিল কে
কোনো জায়গায় যদি বলি মুল্লাজ জিতেছিল, কোনো জায়গায় যদি বলি মোহাম্মদ ঘুরি জিতেছিল, এরকম করে মনে রাখাটা খুব চাপ। সেজন্য আমি একজনারটা মনে রাখবো, বাকিগুলো অলরেডি হয়ে যাবে। মানে যে কোনো একজনাকে যদি আমি মনে রাখি যে জিতেছিল না হেরেছিল, তাহলে অপরজন তো নিশ্চয়ই, কেউ যদি দুজনের মধ্যে একজন যদি জেতে, দুজনাই তো আছে পক্ষ, তাহলে একজন অলরেডি অবভিয়াসলি হেরে যাবে। তাই এইখানে তলায় তলায় ব্র্যাকেটে আমি লিখে যাচ্ছি কার ব্যাপারে, মোহাম্মদ ঘড়ির ব্যাপারে। সেটা একটু দেখো, এইখানে লিখলাম ওন, অর্থাৎ 1195 এর ব্যাটেলটা মোহাম্মদ ঘড়ি কি করলো, জিতলো। তার মানে এ কি হবে, হেরে যাবে। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? 1178 এর ব্যাটেলে আমি লিখে দিলাম লস্ট, অর্থাৎ মোহাম্মদ ঘড়ি কি হবে, হেরে যাবে, অর্থাৎ রাজা ভীমদেব সেন সেন জিতে যাবে। 1191 যে ব্যাটেল অফ তারাইন ফার্স্ট, সেখানে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে পরাস্ত করবে, অর্থাৎ লস্ট। এই লসটা কে, মোহাম্মদ ঘড়ি। 1192 যখন আবার রিঅ্যাটাক হবে এই জয়চাঁদেরই সাহায্য নিয়ে, মানে এই জয়চাঁদই সাহায্য করবে ব্যাটেল অফ তারাইন সেকেন্ডে মোহাম্মদ ঘড়িকে, তখন মোহাম্মদ ঘড়ি জয়লাভ করবে, অর্থাৎ ওন। এবং 1194-এও ওন, অর্থাৎ জয়চাঁদকে হারিয়ে দিয়ে মোহাম্মদ ঘড়ি আবার জিতে যাবে। কারুর কি কোনো কোথাও এইটুকু বুঝতে অসুবিধা হলো ওন আর লস্টের ক্ষেত্রে? হুম, নোট বানাতে হয় এইভাবেই, আর আমি এইভাবেই পিডিএফ দেবো। অসুবিধা হলো? একটু হ্যাঁ হু দে ভাই আমার। তাহলে আরেকবার লড়াইগুলো রিপিট করে দিই। প্রথম লড়াই হয়েছিল কোথায়, 1175-এ মুলতানে, কার সাথে, মুলরাজ ফার্স্টের সাথে। ঠিক আছে, সেখানে মুলরাজ ফার্স্ট হেরে যায়, মোহাম্মদ ঘড়ি জিতে যায়। সাহস বেড়ে গেল মোহাম্মদ ঘড়ির। দিয়ে আবার 1178-এ অ্যাটাক করলো, কোথায় না, ব্যাটেল অফ মাউন্ট আবু বা রাজস্থানে, যা রাজা ভীমদেব সেন সেকেন্ডের মানে আমলে। এই রাজা ভীমদেব সেন সেকেন্ডের আমলে তো লড়াই করেছিল। এবং 1178-এ ব্যাটেল অফ মাউন্ট আবুতে মোহাম্মদ ঘড়িকে এমন ভাবে পরাস্ত করেছিল, কিন্তু সেটা রাজা ভীমদেব সেন সেকেন্ড নয়, একজন রানী। এইখানে ওনাকে মানে কি বলবো, বলতে খুব খারাপ লাগে, নাপুংসাক করে বাড়ি পাঠিয়েছিল, এরকম ব্যাপার আর কি মোহাম্মদ ঘড়িকে। তোমরা একটু গুগল ঘেটে, বই ঘেটে, যেখান থেকে খুশি ঘেটে, এই 1178-এ মোহাম্মদ ঘড়ি যে ভদ্রমহিলার পাল্লায় পড়েছিল আর কি, এবং যে তাকে পুরোপুরি একদম ধূলিসাৎ করে দিয়েছিল, ভারতের রাজপুতি ঘরানার যে মহিলা, মানে বীর বলতে পারি এক কথায়, তার নামটা একটু জেনো তো, ওটা পরীক্ষায় আসে না, বা হিস্ট্রির চ্যাপ্টার থেকে পুরো বাদই দিয়ে দিয়েছে ওই ভদ্রমহিলার গল্প। হুম, ওরকম একজন বীর রানীর গল্প। ঠিক আছে, খুব দুঃখ হয়, কি আর বলবো, মানে এডুকেশন সিস্টেমটাই তো এর জন্য দায়ী। তোমরা এই মহিলার নাম বা উমেন, উমেন তো বলা যায় না, লেজেন্ডের নামটা একটু জেনো তো, দিয়ে আমাকে জানিও, আমি তো জানাবোই, তোমরা একটু জেনো। হ্যাঁ, 20 বছর অ্যাটাকই করে নাই, মানে 20 বছর নয়, 78 থেকে ধরো 91, 13 বছর, মানে 78-এর পরে অ্যাটাক করছে কোথায় দেখো, 13 বছর পর, যতদিন না পর্যন্ত ওই ভদ্রমহিলা মারা গেলেন ততদিন পর্যন্ত অ্যাটাক করতে পারে নাই। এরকম অবস্থা করে দিয়েছিল মোহাম্মদ ঘড়ির। তো ওই 1191 আবার মোহাম্মদ ঘড়ি আসবে অ্যাটাক করতে, সরি, যেটা হচ্ছে কি ব্যাটেল অফ দ্য রাইন ফার্স্ট, পৃথ্বীরাজ চৌহানের সাথে তার লড়াই হবে, এবং পৃথ্বীরাজ চৌহানও তাকে কি করবে, পরাস্ত করবে, ফিরে যাবে। তখন জয়চাঁদের সাহায্য নিয়ে পৃথ্বীরাজ চৌহানকে হারানোর জন্য, এবং সিংহাসনটা যেহেতু পৃথ্বীরাজ চৌহান যে সিংহাসনে বসে রয়েছে, সেই সিংহাসন অর্জন করবো চেয়েছিল কে, এই জয়চাঁদ, সেজন্য সাহায্য করেছিল মোহাম্মদ ঘড়িকে। দিয়ে 1192 ব্যাটেল অফ তারাইন সেকেন্ড হয়, সেখানে পৃথ্বীরাজ চৌহান পরাস্ত হন এবং মোহাম্মদ ঘড়ি জিতে যায়। ঠিক আছে, এইটা ছিল ভারতের ইতিহাসের সব থেকে খতরনাক লড়াই এবং সব থেকে ডেডলিয়েস্ট ইয়ার। এর পলার পেছনে কারণ আছে, এটা অফলাইনে আমি তোমাদের বুঝিয়ে বলবো কেন। ঠিক আছে, ডেডলিয়েস্ট ইয়ার অ্যাকর্ডিং টু মি। তো ব্যাটেল অফ তারাইন সেকেন্ডে হেরে গেল কে, পৃথ্বীরাজ চৌহান, অর্থাৎ মোহাম্মদ ঘড়ি জিতে গেল। এরপরে জয়চাঁদকে যখন জয়চাঁদ বলছে মোহাম্মদ ঘড়িকে, কি গো জিতে তো গেলে, এবার চেয়ারটা তাহলে আমার, তখন মোহাম্মদ ঘড়ি বলছে অতই সোজা, আমার পিঠে ছুরি মারাটাই কাজ। ঠিক আছে, তখন জয়চাঁদের বিরুদ্ধেও একটা লড়াই হবে, সেটা হচ্ছে কি ব্যাটেল অফ চান্দাবার। আর জয়চাঁদ নিজে কোথাকার রাজা ছিল না, কিং অফ কন্নৌজ বা কন্নার, একই নাম, কন্নৌজ বা কন্নার। হুম, এবং এই যুদ্ধে এই জয়চাঁদকে পরাস্ত করে এবং মেরে দিয়ে
মানে পুরোপুরিভাবে বাংলাতে আর কি দখল করে নেবে, বা বাংলা বলতে এখানে ভারতের কথা বলছি, নট বাংলা, হ্যাঁ, ভারতের প্রভিন্সগুলো দখল করতে শুরু করবে কে? মোহাম্মদ ঘুরি। এবং দেখো এবার এবার তোমাদের গল্পটা বোঝাই। এই যে মোহাম্মদ ঘুরি এলো, বা আরো যে আমরা এই অ্যাটাকগুলোর কথা জানলাম, একদম 712 থেকে যে অ্যাটাকগুলোর কথা আমরা জানলাম, একটা জায়গাতেও কিন্তু তোমাদেরকে আমি বলিনি যে এরা এসছে, অ্যাটাক করেছে এবং থেকে গেছে। কেউ কিন্তু থাকেনি, অ্যাটাক করেছে, লুট সম্পত্তি মাচিয়েছে, মানে যা খুশি তাই করেছে, দিয়ে ফিরে চলে গেছে। মোহাম্মদ ঘুরি ফিরে যায়নি। অর্থাৎ আমার বলার কথা মানে হচ্ছে মোহাম্মদ ঘুরি কিন্তু ফেরেনি। মোহাম্মদ ঘুরি কি করেছিল? এখানে একটা ডাইনেস্টি এস্টাবলিশ করেছিল, এবং সেটা মোহাম্মদ ঘুরি না, মোহাম্মদ ঘুরির হয়ে তার যে কি বলে কমান্ডার, সে করবে। কিন্তু মোট কথা মোহাম্মদ ঘুরি আর ফিরে গেল না। ফিরে না যাওয়ার জন্য গোটা ইতিহাসটাই চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না, বিভিন্ন যে মুসলিম ডাইনেস্টিগুলোর কথা আমরা পড়ি, সেগুলো আমরা এখান থেকে পড়তে শুরু করব। কিন্তু শুধু এইটুকুই নয়, হ্যাঁ, মোহাম্মদ ঘুরির সম্পর্কে আরো কিছু জিনিস আমাদেরকে এখানে জানতে হবে। দেখো, ভালো করে দেখো না, মোহাম্মদ ঘুরি কি করে, হ্যাঁ, মোহাম্মদ ঘুরির সাথে কি হয় না, কিছু ইম্পর্টেন্ট পার্সন বা দুটো ইম্পর্টেন্ট পার্সন মোহাম্মদ ঘুরির সাথে ভারতে আসে। কে না? টু ইম্পর্টেন্ট পার্সনস বা নোবেলস আর কি, টু ইম্পর্টেন্ট পার্সনস, হ্যাঁ, কেম ইন্ডিয়া উইথ মোহাম্মদ ঘুরি। কে সেই দুটো ভদ্রলোক? একজনা হচ্ছে কুতুব উদ্দিন বখতিয়ার কাকি, কুতুব উদ্দিন বখতিয়ার কাকি। আর দ্বিতীয় জন ছিল শেখ বা খাজা, যেটাকে বলো তোমরা, মঈনুদ্দিন চিশতি। অনেক সময় বাংলাতে আমরা পড়ি কি খাজা মঈনুদ্দিন চিশতি, সেটাই হচ্ছে শেখ মঈনুদ্দিন চিশতি। এই দুই ভদ্রলোক মোহাম্মদ ঘুরির সাথে ভারতে আসে, ভারত ভ্রমণ করে দেখবো বলে, বুঝলে? এত বড় দুঃসাহস আর কি, এদেরই সব মাথার প্ল্যান ছিল। তো এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কোথায় যায় ঘুরতে? না, এ যায় দিল্লির ওইদিকে ঘুরতে। যেমন ভাবে বলছি সেভাবেই মনে রাখবে। আর এ আসে ওয়েস্টের দিকে ঘুরতে, অর্থাৎ রাজস্থানের দিকে। এ রাজস্থানের দিকে ঘুরতে আসে আর এ দিল্লির দিকে ঘুরতে যায়, বুঝলে? সেই জন্য পরবর্তীকালে এদের মৃত্যুর পর, এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মৃত্যুর পর, তার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয় কি কুতুব মিনার। সেটা দিল্লিতে কুতুব মিনার। আর এই শেখ মঈনুদ্দিন চিশতি যখন মারা যায়, তখন এর উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে বানানো হয় আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া, যেটা কোথায়? রাজস্থানে। বোঝা গেল কি বোঝা গেল না কি বলতে চাইলাম আমি? এটা যখন মারা যায় এটা বানানো হয়, কিন্তু প্রথমত বলে রাখি, এটা কিন্তু মোহাম্মদ ঘুরি বানায় নাই। আমি শুধু বলেছি যে এদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয় মরে যাওয়ার পর। কে বানিয়েছিল? না দেখো, এই মোহাম্মদ ঘুরির একটি কমান্ডার ছিল, খুব বিশ্বস্ত কমান্ডার, যার নাম কি কুতুব উদ্দিন আইবক। কি নাম? কুতুব উদ্দিন আইবক। এই কুতুব উদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির স্বপ্ন পূরণ করতে ভারতবর্ষের মাটিতে প্রথম মুসলিম ডাইনেস্টি, যেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি, বাংলায় কি বলো তোমরা? স্লেভ ডাইনেস্টিকে বাংলায় কি বলে? দাস। এই দাস যে ডাইনেস্টি রয়েছে সেটা প্রতিষ্ঠা করে মোহাম্মদ ঘুরির স্বপ্ন পূরণ করতে। ঠিক আছে? কেন দাদা দাসই কেন? নামটা দাস হলো কেন? না দেখো, কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির কমান্ডার তো ছিলই, কিন্তু প্রথমে ছিল একটা কৃতদাস। পরবর্তীকালে সে নিজের ক্যাপাবিলিটি দেখিয়ে কমান্ডারের পদমর্যাদা অর্জন করেছিল। ঠিক আছে? প্রথমত ছিল কে? দাস, অর্থাৎ কৃতদাস, স্লেভ। সেই জন্য ওই ডাইনেস্টির নামও হয় কি স্লেভ ডাইনেস্টি।
এবং আরো দুটো নাম আছে, ম্যামলুক ডাইনেস্টি বলা হয়, ওই একই ডাইনেস্টির নাম কি, ম্যামলুক ডাইনেস্টিও বলা হয়, বা ইলবারি তুর্ক ডাইনেস্টিও বলা হয় স্লেভ ডাইনেস্টিকে। সেটা পরের কথা, সে আমি পরে, হ্যাঁ বলো, সে আমি পরে বলবো, ঠিক আছে সে, হ্যাঁ গুলাম ডাইনেস্টি যেটাকে বলে আর কি। হুম, ওই ম্যামলুক ডাইনেস্টি, ইলবারি তুর্কি ডাইনেস্টি, স্লেভ ডাইনেস্টি একটাই নাম, সে আমি পরে আসছি। কিন্তু আমি যেটা বললাম সেটা মাথায় রাখো, তার যে কমান্ডার অর্থাৎ কুতুবুদ্দিন আইবক, এই কিন্তু এস্টাবলিশ করেছিল কি এই আড়াই দিন কা ঝোপড়া এবং কুতুব মিনারের ফার্স্ট বিল্ডিং। ফার্স্ট ফার্স্ট এই তৈরি করতে শুরু করে। পরবর্তীকালে কে কি এই আর কুতুব মিনার নিয়ে করেছিল, কে এক্সটেন্ড করেছিল, তারপরে ওপরের দুটো দুটো বিল্ডিং এর ওপরের দুটো মালা ভেঙে গেছিল বাজ পড়ে, হ্যাঁ বা ঝড়ে, সেই দুটোকে আবার কে মেরামত করেছিল, ওইগুলোর গল্প পড়ে, যেটুকু বলছি আগে সেটুকু জানো। তাহলে কি দেখলাম, মোহাম্মদ ঘড়ির সাথে দুটো ভদ্রলোক এলো, মোহাম্মদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এবং শেখ মঈনুদ্দিন চিশতি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ঘুরতে গেল কোথায়, না দিল্লির ওই দিকে, আর এবার শেখ মঈনুদ্দিন চিশতি এলো কোথায়, রাজস্থানের দিকে। এই শেখ মঈনুদ্দিন চিশতির মেমোরিতে বানানো হলো কি আড়াই দিন কা ঝোপড়া, এবং কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মেমোরিতে বানানো হবে কি কুতুব মিনার। কে বানাবে, কুতুবুদ্দিন আইবক, যে ছিল কে স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা এবং মোহাম্মদ ঘড়ির কমান্ডার। ওকে, এবার দেখো, এইটুকুই নয়, আর কি ইম্পর্টেন্ট আছে মোহাম্মদ ঘড়ি সম্পর্কে, না মোহাম্মদ ঘড়ি তার যে কারেন্সি, এই কারেন্সিতে, মোহাম্মদ ঘড়ি তার কারেন্সিতে কি করে, এক মানে ভারত তো সোনার দেশ, তো ভারতবর্ষ থেকে এতটাই মানে ধন সম্পত্তি লুটে নিয়ে গেছিল এবং ও এতটাই খুশি হচ্ছিল যে এত টাকার মালিক, তাহলে ওখানকার যে দেবতা, সে আমার টাকাতেও থাকা উচিত, তবেই আমার টাকা টিকবে আর কি। তো উনি লক্ষ্মী দেবী, হ্যাঁ লক্ষ্মী দেবী মূর্তি, বা লক্ষ্মী গডেস যেটা আর কি, গডে দেবীও বলে বা গডেস, হিন্দিতে ইংরেজিতে লিখলে বলতে পারো গডেস। তো বলা হয় মোহাম্মদ ঘড়ি আমাদের মা লক্ষ্মীর মূর্তি তার কারেন্সিতে ছাপিয়েছিল। বোঝা গেল কি বলতে চাইলাম, তার কারেন্সিতে লক্ষ্মীর মূর্তি ছাপিয়েছিল। এবং এই মোহাম্মদ ঘড়ির আরেকটা কমান্ডার ছিল, তার নাম হচ্ছে কি বখতিয়ার খিলজি। কি নাম, বখতিয়ার খিলজি, মনে রাখবে এগুলো, এগুলি শর্ট কোশ্চেন। বখতিয়ার খিলজি ওয়ান অফ দোজ কমান্ডার্স, মধ্যে একটা ইম্পর্টেন্ট কমান্ডার কে ছিল, বখতিয়ার খিলজি। একে বলেছিল কি যে যা যে নালন্দা ইউনিভার্সিটি থেকে অ্যাটাক করায়, তাই এও চলে গেছিল কোথায়, নালন্দা ইউনিভার্সিটি অ্যাটাক করতে, এবং জ্বালিয়ে দিয়েছিল। নালন্দা ইউনিভার্সিটিকে কি করে জ্বালিয়ে দেয়, কত সালে জানো, 1193 সালে। 1193 এডিতে নালন্দা ইউনিভার্সিটিকে ডিস্ট্রয় করেছিল কে, বখতিয়ার খিলজি, যে কে ছিল না মোহাম্মদ ঘড়ির কমান্ডার। ওকে, বেশ দাদা, আর কি জানতে হবে, আর বেশি কিছু আজকে জানাবো না, যেটা হচ্ছে কি আলটিমেটলি দেখো 1194 ব্যাটেল অফ চান্দাবারে জয়চাঁদকে হারিয়ে পুরোপুরিভাবে ভারতে বসে গেল কে, মোহাম্মদ ঘড়ি। এবং মোহাম্মদ ঘড়ি নিজে বসবে না, এর জায়গায় বসাবে কাকে, না কুতুবুদ্দিন বখতিয়ার কুতুবুদ্দিন আইবককে, ওই বসবে মোহাম্মদ ঘড়ির জায়গায়, কারণ মোহাম্মদ ঘড়ি যুদ্ধে আর কি মানে খুব ইনজিওর্ড হবে, কেউ ফিরে চলে যাবে এবং পরবর্তীকালে মারাও যাবে। হুম, তো বসবে কে, না কুতুবুদ্দিন আইবক। এবং এই কুতুবুদ্দিন আইবক 1206 12/6 এডিতে যেটা প্রতিষ্ঠা করবে সেটা হচ্ছে কি দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত, দিল্লি সালতানাতে টোটাল 5টা ডাইনেস্টি ছিল। দিল্লি সালতানাতের যে প্রথম ডাইনেস্টি সেটা প্রতিষ্ঠা করবে, যেটা হচ্ছে কি স্লেভ ডাইনেস্টি, অর মেমলুক, অর ইলবারি তুর্ক, একটাই নাম, ইলবারি তুর্ক বা তুর্কি ডাইনেস্টি। কত সালে, 1206। কে, কুতুব উদ্দিন আইবক। বোঝা গেল কি বোঝা গেল না সবার? তাহলে দেখো আলটিমেটলি 712 থেকে 1206, এই 500 বছরের ইতিহাস
আমাদের মাত্র 1 ঘন্টার ক্লাসে কমপ্লিট হয়ে গেল। এর বাইরে আর কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না। আর একটা এক্সট্রা দুটো এদিক থেকে এদিক ওদিক থেকে আসতে পারে, সেগুলো তোমরা শর্ট কোশ্চেন অ্যানালিসিসের মধ্যে আমার কাছে পেয়ে যাবে। বোঝা গেল? এইটাই যদি তোমরা কোনো বই থেকে পড়তে বা কোনো জায়গায় কপি করতে, তাহলে কতটা সময় লাগতো? কেমন লাগলো বলো আগে, তারপরে তো অন্য কথা। হুম? তুই তো পড়েছিস আগে, যারা পড়েনি তাদের কথা বলছি। যে যখন কোনো অ্যাটাক হচ্ছে, সেই অ্যাটাকটা কারুর ওপরে হবে, এই অ্যাটাকটা কাউকে না কাউকে করতে হবে, তাহলে মোহাম্মদ বিন কাসিম কাকে করবে? না তাকে কাকে করবে না, সে হচ্ছে রাজা দাহির সেন। সে কোথাকার রাজা? সিন্ধ প্রদেশের রাজা ছিল, এবং সে ছিল সিন্ধ প্রদেশের লাস্ট হিন্দু রাজা। ক্লিয়ার? তো এইরকমই তো গল্প। এবার রাজা দাহির সেনের সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে চলে যাবে, অর্থাৎ বলার কথা হচ্ছে কি, সিন্ধ প্রদেশের সমস্ত সম্পত্তি তারা লুট করে নিয়ে চলে যাবে। এবং পরবর্তীকালে এই সিন্ধ প্রদেশের যে কন্যারা ছিল, হ্যাঁ, দুই কন্যা, রাজা দাহির সেনের দুই কন্যা, পরবর্তীকালে ব্রেন ওয়াশ করবে কার জানো? না ওই আল হাজাজ বিন ইউসুফের। এবং কমান্ডার যে পরবর্তীকালে জামাই হয়েছিল, অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম আল হাজাজ বিন ইউসুফের নিজের জামাইও ছিল, মানে কমান্ডার থেকে জামাইও হয়েছিল, তাকেই মারার অর্ডার দেবে, মানে এরকম ব্রেন ওয়াশ করবে। তাহলে এই গল্পগুলো মনে রাখতে পারবো না? এই যে গোটা গল্পটা আমি তোমাদেরকে জানাচ্ছি, আমি তো নিজে থেকে জানতে পারিনি, আমি তো অত আগের লোক নই, তোমাদের সমসাময়িক। তাহলে এই যে গোটা গল্পটা জানতে পারছি, কোথাও না কোথা থেকে আমি জানতে পেরেছি। সেটা কোথা থেকে? না আমি তো ইতিহাসের বই থেকে জানতে পেরেছি, হিস্টোরিয়ানরা জানতে পেরেছেন কোথা থেকে? চাচনামা বলে একটা গ্রন্থ আছে, সেখান থেকে। এই চাচনামা গ্রন্থটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা ছিল অরিজিনালি, হিস্টোরিয়ানদের মতে, কিন্তু তার যে অথার, সে নিজের নাম লিখতে ভুলে গিয়েছে। ঠিক আছে? তো এই আরাবিক ল্যাঙ্গুয়েজের বইটাকে পরবর্তীকালে ফার্সি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয়। এই ফার্সি ল্যাঙ্গুয়েজে যিনি ট্রান্সলেট করেছিলেন তার নাম ছিল আলী বাকার কফি। তাহলে চাচনামা গ্রন্থের ফার্সি ল্যাঙ্গুয়েজের লেখক কে? না, সে হচ্ছে আলী বাকার কফি। কিন্তু আমরা মনে রাখবো কিভাবে? না, চাচনামা অরিজিনালি আরাবিক ল্যাঙ্গুয়েজ, পরবর্তীকালে এটা ট্রান্সলেট করা হয় ইন্টু ফার্সি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ওয়াজ ট্রান্সলেটেড বাই আলী বাকার কফি। 712 গল্প শেষ হয়ে গেল, পুরো মিটে গেল। এরপর আমরা সেকেন্ড অ্যাটাকে চলে আসবো। আমরা অবাঞ্ছিত জিনিসপত্র এখন তো পড়বো না। এই সময় কাশ্মীরের একটা হিস্টোরি এর এর মাঝখানে একটা জুড়ে আছে, সেটা তোমাদের পড়ে না, সেটা ইউপিএসসি ছাড়া জিজ্ঞেস করে না, আমি কেন পড়াবো? তাই না? আমার জানার দরকার নেই, যেটুকু না জানলে নয় সেটুকু জানবো। তার এর এর মাঝখানে তাহলে আমি কি বললাম, যে 712 শেষ হয়ে গেল, 300 বছর পেরিয়ে চলে আসবো, একদম কোথায় চলে আসবো? 200 বছর, মানে প্রায় 300 বছরই, 998 বা 99 এর দিকে মোহাম্মদ গজনবী, তার কাছে চলে এলাম। মোহাম্মদ গজনবী কে ছিল? না, ও ছিল যে গজনবী যে ডাইনেস্টি রয়েছে আর কি, সেখানকার রুলার ছিল সুবুক্তগিন, তার বড় বেটা। সুবুক্তগিনের দুই বেটা, এক হচ্ছে ইসমাইল, এক হচ্ছে গজনবী। মোহাম্মদ গজনী কি করলো? তার বাবাকে এবং ভাইকে হত্যা করে নিজে বসে পড়লো কোথায়? চেয়ারে। চেয়ারে বসার পরই দেখছে যে আমার পাশের বাড়ি অর্থাৎ ইরানে খুব ফুলে পেঁপে উঠেছে ধন সম্পত্তিতে। কেন? না, তারা লুট করে নিয়ে আসছে বা কি করে নিয়ে আসছে আমার দেখার তো দরকার নেই। দেখো, পাশের বাড়ির লোক যখন বড় লোক হয়, তোমরা প্রথম ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করো? হ্যাঁ, অমুকদের বাড়িটা খুব বড় রে, ওরা খুব বড় লোক। তারপরে তোমরা মেনশন করো ওদের এত জমি আছে, ওদের বাড়িতে এ চাকরি করে, এ ব্যবসা করে। হিউম্যান নেচার, হ্যাঁ কি না? তো এইখানেও সেই হিউম্যান নেচার। প্রথম ইরানে অ্যাটাক করতে যাচ্ছিল, কোথা থেকে আনছিল জানার দরকার ছিল না, প্রথম গেল অ্যাটাক করতে। তো তখন মোহাম্মদ গজনবী নোবেলটা বললো যে দাদা, ওদের অ্যাটাক করে কি হবে, যেখান থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে সেখানে চলো অ্যাটাক করি। তো বলো কোথায়? বলতো বলো ভারতে, প্রচুর টাকা গো ভারতের, চলো গিয়ে লুটে নিয়ে আসে। বলে তাই চ। 1001 সালে প্রথম অ্যাটাক করলো কোথায়? ভারতের মাটিতে। টোটাল 17 বার আক্রমণ করেছিল মোহাম্মদ গজনবী, তার মধ্যে প্রথম অ্যাটাক হচ্ছে 1001-এ। এরপরে আমাদেরকে 17টা মনে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা চলে আসবো কোথায়? 1018 সালে। 1018 সালে যে অ্যাটাকটা করেছিল সেটা ছিল মথুরার মন্দিরে। ঠিক আছে? মথুরা মন্দিরে অ্যাটাক করলো। এবং তোমরা যে এখন যে ইতিহাসে দেখতে পাও, বা ইতিহাসে তোমরা এখন ইউটিউব তো অনেক দেখছো বা শর্টস দেখছো, এখন সব মানুষ মাথা চাড়া দিয়ে উঠেছে, এই মন্দির ভেঙে দিয়েছে, তো ওই মন্দির ভেঙে দিয়েছে।
হ্যাঁ, পুরনো মন্দির। তো এই যে ভেঙেছে, এই ভেঙেছে গুলো কারা? এরাই তো এসে ভেঙেছে। তো সেই ভাঙাভাঙির কথাই আমাদেরকে জানতে হবে। তাহলে 1018 আমরা দেখলাম কি মথুরায় অ্যাটাক করলো, বেশ দাদা, কোনো অসুবিধা নেই। এরপর আমরা চলে আসবো তার ঠিক সেকেন্ড লাস্ট অ্যাটাক, অর্থাৎ 16th অ্যাটাকে। সেটা কোথায় করলো? না, 16th অ্যাটাক করলো সোমনাথ টেম্পলে। এই সোমনাথ টেম্পলে যখন তারা অ্যাটাক করলো, তখন ফিরে যাচ্ছিল, মানে পুরোপুরি শিবলিঙ্গ ভেঙে নিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছিল, তখন জাট কমিউনিটির সাথে পাঙ্গা হয়ে যায়। পাঙ্গা হলে জাট, জাট মানে তো বুঝতেই পারছো, কাউকে ছাড়বে না। হরিয়ানভি জাট শুনেছো নিশ্চয়ই। লাট, ওদের একটা, ওটা লাঠি নিয়েই ঘোরে, যেটাকে বলা হয় লাট। হ্যাঁ, তোরা এলো, আচ্ছা আপাদ মস্তক লড়াই হলো, বুঝলে তো, মানে আচ্ছা করে দিলে আর কি। এমন দিলে যে মোহাম্মদ ঘড়ি পিছু পথে পালালে, এই মোহাম্মদ ঘড়ি সরি মোহাম্মদ গাজনবি পিছু পথে পালালে এবং ইনজিওরও হলো। তাহলে 1025-এ অ্যাটাক করলো সোমনাথ টেম্পলে, ফিরে যাওয়ার পথে জাটেদের সাথে অ্যাটাক হলো। এবার জাটেরা ওর ওপর গায়ে হাত তুলেছে। ও তো ছোটখাটো লোক নয়। আজ যদি তুমি কোনো নেতাকে মারো, নেতাও পরবর্তীকালে তোমায় মারবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে হ্যাঁ, এই যে যেমন ধরো পলিটিক্সেও তাই চলছে আর কি, কি আর বলবো। তাহলে 1025-এ অ্যাটাক করলো সোমনাথে, ফিরে গেল, জাটেরা মারলো। 1027-এ ঘুরিয়ে অ্যাটাক করতে এলো জাটেদের ওপর, কে? না, এই মোহাম্মদ গাজনবি। এবং জাটেরা তাকে এমন ধুয়ে দিল, পুরোপুরি বাড়ি গিয়ে বিছানে নিল, 1030-এ ফুটে গেল। গোটা গল্পটাও শেষ হয়ে গেল অ্যাটাকের। আর কি জানতে হবে দাদা? না, এই যে আমি তোমাদেরকে গল্পটা বললাম, এই গল্পটাও কোথা থেকে জানতে পেরেছি সেটা একটু জানতে হবে দাদা। তো দাদা, কোথা থেকে জানলাম গো? না, তখন একটা হিস্টোরিয়ান ছিল বুঝলি ভাই, যার নাম ছিল আল বিরুনি। তার লেখা একটা বই আছে, কিতাবুল হিন্দ, বা তোমরা বাংলায় যেটাকে বলো তহককে হিন্দ মনে হয়। আমি যতদূর সম্ভব, বাংলায় আমি পড়াই না, বা বাংলার সম্পর্কে আমার একটুখানি মানে জ্ঞানও কম আর কি। এই বাংলাতে কি বলা হয় কি না বলা হয় তোমরা একটু নিজেরা দেখো। তাহলে কিতাবুল হিন্দ, এই কিতাবুল হিন্দ বইটা লিখেছিল আল বিরুনি আরবিক ল্যাঙ্গুয়েজে। এই বইটা থেকে জানা গেছে, বুঝলি। আর শুধু এই নয়, ওই সময় না আরো কিছু হিস্টোরিয়ান ছিল, টোটাল 5টা। কে কে ছিল দাদা? আল বিরুনি 1 নম্বর হয়ে গেল। এরপরে ছিল কে? উতবি, ফিরদৌসি, ফারুকি আর সিস্তানি। আমার সাথে বলতে বলতেই মুখস্থ হয়ে যাবে। আল বিরুনি, উতবি, ফারুকি, ফিরদৌসি, সিস্তানি। এই 5টি ছিল কি হিস্টোরিয়ান। এই 5টা হিস্টোরিয়ানের মধ্যে উদ্ভির লেখা একটা বই এক্সট্রা, সেটা আমাকে একটু জানতে হবে। যার নাম কি? কেউ বলতে পারবে? লিখিয়েছি দেখো, বলো। তারিকি, তারিকি ইয়ামিনী, ভেরি গুড। তারিকি জামিনী বা তারিকি ইয়ামিনী, হিন্দিতে ইয়ামিনী। এই বইটা জানতে পারলাম দাদা। এই ছিল মোহাম্মদ গজনবীর গোটা গল্প শেষ। টাফ, খুব টাফ। এরপরই দেখো 3 নম্বর অ্যাটাক আমি চলে আসবো। সেটা কে করেছিল? না, তিন তিন নম্বর যিনি আক্রমণ করেছেন, তিনি মোহাম্মদ ঘড়ি। সে টোটাল 5বার আক্রমণ করলে, বুঝলে, ভারতে। কত কত সালে করলে দাদা? প্রথম আক্রমণ করলো 1175, তারপরে 1178, তারপরে এমন মেরে বাড়ি বাটালে তাকে রাজা ভীমদেব সেন বর্মা, যে 12-13 বছর আর অ্যাটাকই করতে পারে নাই। 1191 অ্যাটাক করলে, 1192 অ্যাটাক করলে, 1194 লাস্ট অ্যাটাক করলো। তাহলে এই টোটাল 5টা মেন অ্যাটাক আমাকে জানতে হবে মোহাম্মদ ঘড়ির টাইমে। 1175-তে অ্যাটাক করলো কোথায় দাদা? না, 1175-তে প্রথমবার অ্যাটাক করলো মুলতানে, জানিস? সেখানকার রাজা ছিল মূলরাজ ফার্স্ট। ওই মূলরাজ ফার্স্টকে মোহাম্মদ ঘড়ি হারিয়ে দিলে রে। তাহলে মোহাম্মদ ঘড়ি জিতে গেল, মূলরাজ ফার্স্ট হেরে গেল। এরপরে 1178-এ একটু এগিয়ে এসছে, দে রাজস্থানে লড়াই করতে গিয়েছে। যে পাশেরটাকেও চলো জিতি আর কি। ব্যাটেল অফ মাউন্ট আবু হয়। তখন ওখানকার রাজা ছিল রাজা ভীমদেব সেন বর্মা সেকেন্ড। রাজা ভীমদেব সেন সেকেন্ড। সে এমন ধুয়ে দিলে মোহাম্মদ ঘড়িকে যে ও গো ব্যাক আর কি। আবার কিছু বছর পর 1191 আমাদের সবার প্রিয় রাজা পৃথ্বীরাজ চৌহানের সময় ব্যাটেল অফ তারাইন হয়েছিল, তোরা সব জানিস। তো ওই ঘটনাটা মোহাম্মদ ঘটির সাথেই ঘটে। ওটা ছিল 3 নম্বর অ্যাটাক, মেজর অ্যাটাক। 1191 ব্যাটেল অফ তারাইন ফার্স্ট, পৃথ্বীরাজ চৌহানের সাথে। পৃথ্বীরাজ চৌহান হারিয়ে দিলে মোহাম্মদ ঘড়িকে, মোহাম্মদ ঘড়ি বাড়ি চলে গেল। এবার পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর রাজা জয়চাঁদ মোহাম্মদ ঘড়ির সাথে কনস্পিরেসি করলে, ঠিক আছে, দিয়ে বললে তুমি আবার অ্যাটাক করো, আমি তোমাকে সাহায্য করবো, এরকম ব্যাপার। 1192 আবার অ্যাটাক করলো মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানের ওপর। বেচারা আর বাঁচলো না, মারাই গেল যুদ্ধক্ষেত্রে। তাহলে 1192 পৃথ্বীরাজ চৌহান হেরে গেল, মোহাম্মদ ঘড়ি জিতে গেল। আর এই যুদ্ধটা ভারতের ইতিহাসটাই বদলে দিল। কেন, এই যুদ্ধে যদি মোহাম্মদ ঘড়ি জয়লাভ না করতো,
তাহলে এই যে ক্রিটিক্যাল তার মাথায় যে চিন্তা ভাবনা ছিল, এই যে ইভিল ইন্টেনশন তার মাথায় ছিল যে আমি জিতবো, লুটবো, চলে যাব না, আমি এখানে থাই হয়ে বসে যাব, এইটা সে করতে পারতো না। ঠিক আছে? তো এই জন্যই আর কি বলা হয় 1192 যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট ছিল। তাহলে 1192 ব্যাটেল অফ তারাইন সেকেন্ড হলো, মোহাম্মদ ঘড়ি জিতে গেল, পৃথ্বীরাজ চৌহান হেরে গেল। এবার জয়চাঁদ তখন মোহাম্মদ ঘড়িকে বলছে, কি গো আমাকে চেয়ারটা দাও, তুমি বসে আছো যে। তখন বলবো আয় তোকে দিচ্ছি। তাহলে জয়চাঁদও রেগে যাবে, জয়চাঁদ বলবে তাহলে আমার সাথে লড়াই কর। জয়চাঁদের সাথে লড়াই হলো ব্যাটেল অফ চান্দাবার 1194। ওটাই ছিল মোহাম্মদ ঘড়ির লাস্ট ব্যাটেল, এবং মোহাম্মদ ঘড়ি ইজিলি জিতেই গেল। ঠিক আছে, জয়চাঁদ হেরে গেল। জয়চাঁদ ছিল কন্নৌজ বা কন্নারের রাজা। এইটুকু। তাহলে 5টা ব্যাটেল হয়ে গেল, কে জিতলো কে হারলো সেটুকু হয়ে গেল, পুরো গল্পই হয়ে গেল। এরপরে আমরা কি দেখলাম, যে মোহাম্মদ বিন ঘড়ি, মোহাম্মদ ঘড়ি, ও কি করলে না, ও ইনজোর্ড ফিনজোর্ড হয়ে গেল, একটু ক্লান্ত হয়ে গেল, বয়সও হয়েছে, ও বলছে আমি এবার ফিরে যাচ্ছি আফগানিস্তানে। কুতুবুদ্দিন আইবক তুই থেকে যা বাবা, আর আমার সাথে এই দুটো লোক এসছে বুঝলি তো, একজন হচ্ছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, ওকে একটু দিল্লি ঘুরিয়ে নিয়ে আয়, আর শেখ মঈনুদ্দিন চিশতি এসছে, ওকে একটু রাজস্থানের দিকে ঘুরিয়ে নিয়ে আয়। বলো ওকে কাকা, কোনো অসুবিধা নেই। তো কুতুবুদ্দিন আইবক, যে ছিল ওর প্রথমে স্লেভ ছিল, পরবর্তীকালে বীরত্ব দেখিয়েছে, দিয়ে কমান্ডারের পোস্টে গেছে, ওদেরকে ঘুরতে পাঠিয়ে দিলে, দিয়ে নিজে 1206-এ দিল্লিতে প্রথম মুসলিম ডাইনেস্টির প্রতিষ্ঠা করে, প্রথম মুসলিম ডাইনেস্টি, যেটাকে আমরা পরবর্তীকালে দিল্লি সালতানাত হিসেবে জানবো, যেটা হচ্ছে কি স্লেভ বা মামলুক বা ইলবারি তুর্কি ডাইনেস্টি 1206 প্রতিষ্ঠা করলে। এবং পরবর্তীকালে এই কুতুবুদ্দিন আইবক, যে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ছিল, সে যখন মরে যাবে তার মেমোরিতে বানাবে দিল্লিতে কুতুব মিনার। এবং যেহেতু রাজস্থানে শেখ খাজা মঈনুদ্দিন চিশতি বা শেখ মঈনুদ্দিন চিশতিকে পাঠিয়েছিল, সে যখন ওখানে চলে যাবে, তো সে যখন ওই দিকটাই ঘুরে এসছে আর কি, তো তার মেমোরিতে বানাবে কি আড়াই দিন কা ঝোপড়া। এই আড়াই দিন কা ঝোপড়া ছিল প্রথম মুসলিম বিল্ডিং ইন ইন্ডিয়া, জানো কি? আড়াই দিন কা ঝোপড়া প্রথম মুসলিম বিল্ডিং ছিল ইন ইন্ডিয়া। ঠিক আছে, পরবর্তীকালে তো একটা মস্ক তৈরি করবে কুতুবুদ্দিন আইবক। সাজিদ, ওই মস্কটার নামটা আমাকে একটু বলতে পারবে, প্রথম মুসলিম মস্ক বা ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া? কুয়াতুল ইসলাম, ভেরি গুড, আমার নোটেও আছে। ঠিক আছে, তো কুয়াতুল ইসলাম, ঠিক আছে, ওটা আমরা পরবর্তীকালে জানবো। তো যাই হোক, এই ছিল কুতুবুদ্দিন আইবকের হিস্ট্রির প্রথম ধাপ এবং মোহাম্মদ ঘুরির শেষ ধাপ। তাছাড়াও মোহাম্মদ ঘুরির আর এক কমান্ডার, যার নাম ছিল বখতিয়ার খিলজি, ওকে বললে এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কি করে, তত কথা না মানে বলে, আরে ওই বল না হীরক রাজার দেশের, তত কম মানে। এই তো হচ্ছে, এই তো হচ্ছে নিয়ম বাবা, ইতিহাসের নিয়ম। ঠিক আছে, এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, হ্যাঁ কি না? তা বললে নালন্দা খুব বড় সড়ো জায়গা বুঝলি, জ্বালিয়ে দে জ্বালিয়ে দে, অত পড়াশোনা করতে দিই না। মোহাম্মদ ঘুরি বখতিয়ার খিলজিকে বললে, বখতিয়ার খিলজি বলছে ওকে, হুকুম, জো আজ্ঞা। ও চলে গেল 1193 নালন্দা ইউনিভার্সিটি জ্বালিয়ে দিলে। জ্বালিয়ে দিলে কি হবে, শিক্ষাকে কি কখনো জ্বালিয়ে চুলিয়ে চাপা রাখা যায়? যায় না। যাই হোক, তাহলে 1193 নালন্দা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দিলে বখতিয়ার খিলজি, যে ছিল মোহাম্মদ ঘড়ির ওয়ান অফ দোজ কমান্ডার। এই ছিল মোহাম্মদ ঘড়ির টোটাল হিস্ট্রি। এবং তাছাড়াও 712 থেকে একদম 1206 পর্যন্ত যেটুকু না জানলে নয়, এতটার গোটা হিস্ট্রি উইদিন 10 মিনিটস। কারুর কোনো বুঝতে অসুবিধা হলো? আমি তো গল্পই বললাম। আমি কিভাবে মনে রেখেছি, তাহলে তোমরাও মনে রাখতে পারবে। ঠিক আছে, কেমন লাগলো বলো? আর তার আগে আমি একটা কথা বলে দিই, যেহেতু আমাকে ক্লাসটা রেকর্ড করছিলাম আর কি, আমি একটা ডায়লগ মানে একটা কথা বলে আর কি ক্লাসটা রেকর্ডটা বন্ধ করছি, ক্লাসটা বন্ধ করছি না। ঠিক আছে, ঠিক আছে, ক্লাসটা আপাতত আর কি বন্ধ করলাম। হুম, আবার নেক্সট দিন ক্লাস হবে, সেটা আমি জানিয়ে দেবো, অনলাইনেই হবে এই সপ্তাহে, সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তো আপাতত এই ক্লাসটা এইটুকুই ছিল। হুম, তোমরা কেউ বেরিয়েও না, তোমাদের সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে, এটা ক্লাসটা আমি বন্ধ করলাম।